রাজনীতির রং বদলেছে অধিকারী পরিবারের হাত ধরে। বিশ্বত পূর্ব মেদিনীপুরে তমলুক কাঠিতে আমরা সেটাই দেখেছি। সেই রকম একটা কঠিন জায়গায় দেবাংশুকে ফেলে দেওয়ার কারণটা কি? দল যে আমাকে মনে করেছে যে ওরকম একটা কঠিন আসন থেকে পারলে দেবাংশুই পারবে সিটটাকে অন্তত ফাইটের জায়গায় নিয়ে যেতে, আমি এর জন্যই দলের কাছে কৃতজ্ঞ। ইলেকশনের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর দেবাংশু কিন্তু টোটাল হাওয়া হয়ে গিয়েছিল, কোথাও দেখা যাচ্ছিল না দেবাংশুকে। কোথায় ছিলেন দেবাংশু? কয়েকটা দিন সত্যি নিজেকে একটু সরিয়ে রাখছিলাম, কারণ আমি একটু পর্যালোচনা করছিলাম নির্বাচনে এরকম ফলাফল আমারটাই কেন হলো, কোন জায়গা থেকে হলো। কিছু কিছু পোস্ট আপনার দেখেছি এবং সেখানে আপনি বলেছেন যে দিলীপ ঘোষ হেরে যাওয়াতে আপনি অত্যন্ত ব্যথিত এবং দিলীপ ঘোষ হেরে গেছে, আপনার সেটা খুব খারাপ লেগেছে। তো বিজেপি এটা বুঝেই দিয়েছে যে দিলীপ ঘোষ 1 লাখের ওপর ভোটে হারবেন। দেবাংশু, চপ কি একটা শিল্প? যে কোনো কিছু সৃষ্টি করাই হচ্ছে আর্ট, শিল্প মানে হচ্ছে সৃষ্টি। তো চপটা যিনি বানাচ্ছেন তিনি তো সৃষ্টি করছেন, তাহলে ওটা কেন আর্ট নয়? দলের মধ্যেই দেবাংশুর বিরোধী গোষ্ঠী, তারাও কি কোথাও কলকাঠিটা নেড়েছে? আমার সাথে দলে কারোর সঙ্গে একজন মানুষেরই যার সাথে আমার খারাপ সম্পর্ক দলের মধ্যে, বিশ্বাস করুন। আমি না বিশ্বাসঘাতক, আর না আমি বিশ্বাসঘাতকদের প্রশ্রয় দিই, না আমি বিশ্বাসঘাতকদের পছন্দ করি। এই বিশ্বাসঘাতকদের বিরুদ্ধেই কিন্তু আমার স্লোগানের সবচেয়ে প্রিয় স্তবকটা ছিল যে তৃণমূলের ভাঙিয়ে নেতা নয়কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে, বন্ধু সেদিন খেলা হবে। নমস্কার, শুরু করছি সাদা কালো স্বীকারোক্তি। আর আজকের স্বীকারোক্তিতে যিনি আমাদের মধ্যে থাকবেন, মানে যার কথা আজকে আমরা শুনবো, তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে যুব সমাজের কাছে একটা আইকন এবং একজন তরুণ রাজনীতিবিদ। শুধুমাত্র রাজনীতির ময়দানে নন, তাকে ঘিরে আরও অনেক কিছু রয়েছে রাজনীতির বাইরেও। তাকে ডেকে নেব আমাদের আজকের এই সাদা কালো সেগমেন্টে, সাদা কালো স্বীকারোক্তিতে। প্লিজ ওয়েলকাম দেবাংশু। একটা প্রশ্ন দেবাংশুর কাছ থেকে আজকে আমরা জানবো। খুব কম বয়সে রাজনীতির ময়দানে এসে পড়া, 2019 থেকেই তো দেবাংশু মোটামুটি রাজনীতির ময়দানে। কার্টুন দেখতে দেখতে বড় হওয়া, মায়ের সঙ্গে সিরিয়ালের গল্প করা একজন কিভাবে এলো রাজনীতির ময়দানে? না, রাজনীতির ময়দানে আসা বলতে আমার রাজনীতিতে ইন্টারেস্ট ক্লাস 7-8 থেকেই। আমি এর আগেও বহুবার বলেছি যে আপনাদের আরও একবার বলি, সেটা হচ্ছে বন্ধুদের যখন IPL স্টার্ট হয় 2008 সাল, আমি তখন ক্লাস 8-এ পড়ি, আমার মনে আছে। সেই সময় বন্ধুরা যখন পেপার থেকে দেখতাম, পেপার নিয়ে আসতো, পেপার নিয়ে এসে শাহরুখ খান ইডেন থেকে হাত নাড়ছে ওই ছবি কাটিং করতো, সৌরভ গাঙ্গুলির ছবি কাট করতো, মহেন্দ্র সিং ধোনির ছবি কাট করতো। আমি তখন তাদের থেকে সেই পেপারগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কাটিং করে রাখতাম। তাহলে আমার কোথাও গিয়ে তার প্রতি একটা ভালোবাসা জন্মানো বা একটা শ্রদ্ধা জন্মানো, সেটা সেই সময় থেকেই ক্লাস 8-এ, যখন হয়তো বাচ্চারা পলিটিক্স কী হয়তো বোঝেও না যে বয়সে, সেই বয়স থেকে ওটা কোথাও গিয়ে চলতে চলতে এবং কার্টুন দেখে বড় হওয়া বলতে আমি আজও কার্টুন দেখতে ভালোবাসি। আমি নিউজ চ্যানেল আর কার্টুন এটাই ঘুরিয়ে ফিরিয়ে দেখি, এর বাইরে কিছু আমার দেখা হয় না। ফলে সেইভাবে আস্তে আস্তে রাজনীতির বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আকৃষ্ট হওয়া, কিন্তু কোনোদিন এটা ভাবিনি রাজনীতিতে সরাসরি আসবো। তারপর 2019-এ প্রবেশ করে তো মানুষের ভালোবাসা পাওয়া। কিন্তু এই যে রাজনীতিতে বাড়ির কেউ নেই, জয়েন্ট ফ্যামিলি, 17 জনের মেম্বার সম্ভবত, যদি খুব ভুল না বলি, তো 17 জনের মেম্বারের মধ্যে থেকে উঠে আসা, এই যে জয়েন্ট ফ্যামিলি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আকৃষ্ট হওয়া, তারপরে যে খেলা হবে, একটা গান লিখে ফেলা, মানে এই অনুপ্রেরণাটা কোথা থেকে এলো? খেলা হবে বিশেষ করে 2021-এর পরিস্থিতি যদি আপনার মনে থাকে, যে সব দিক থেকে যেন মনে হচ্ছিল দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, একের পর এক নেতা ছেড়ে চলে যাচ্ছে, একটা আবহাওয়া ইলেকশন কমিশন বিরুদ্ধে, CRPF সেন্ট্রাল ফোর্স চলে এসছে, একটা অত্যাচার একটা এমন করছে যেন মানে তৃণমূল কংগ্রেসকে ভোটে লড়তেই দেবেন, এরকম একটা আবহাওয়া দেখে যেন মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য সমস্ত রকম চেষ্টা হয়ে গিয়েছে। এবং দেয়ালে পিঠ ঠেকার পরই যে শেষ চিৎকারটা মানুষের মুখ থেকে বেরিয়ে আসে, সেটাই কোথাও গিয়ে হয়তো হাওয়া বদলের কাজ করে। তো আমারও সেটা মনে হয়েছিল যে সবই তো ওদের অ্যাডভান্টেজ, সব কিছু নিয়ে ওরা এগিয়ে রয়েছে, তাহলে একটা খেলা হোক, যে খেলাতে ব্যাট ওদের, প্যাড ওদের, উইকেট ওদের, গ্লাভস ওদের, আম্পায়ারও পর্যন্ত ওদের, শুধু স্টেডিয়ামটা ওদের। শুধু স্টেডিয়ামে যে দর্শকরা বসে আছে, সেই দর্শকরা হচ্ছে বাংলার সাধারণ মানুষ। এবং ওদের 11 জন প্লেয়ারের বিরুদ্ধে আমাদের একজন প্লেয়ার, আমাদের প্লেয়ারের পায়ে প্যাড নেই, হাতে গ্লাভস নেই, খালি পায়ে আর শুধু একটা হাওয়াই চপ্পল পরে, একটা সাদা শাড়ি পরে মাঠে খেলতে নামবে, তাহলে খেলা হবে। বাংলার থেকে একটা স্লোগান নিয়ে আজকে ন্যাশনাল মিডিয়া গোটা ভারতবর্ষের প্রেক্ষিতে এতটা রেলিভেন্ট হয়েছে, এটা ভাবলে খুব। প্রধানমন্ত্রীও বলছেন খেলা হবে, দেবাংশুর লেখা এই লাইনগুলো খেলা হবে যখন প্রধানমন্ত্রী বলেন, শুনতে কেমন লাগে? খুব খারাপ লাগে। ওই লোকটার মুখ থেকে কিছুই শুনতে ভালো লাগে না, বিশেষ করে আমার তৈরি জিনিস। কিন্তু ঠিক আছে, উনি বলেছেন, দেশের প্রধানমন্ত্রী বলেছেন, মানে সেটার স্বাভাবিকভাবে সেটা রেলিভেন্স আরও বাড়া, সেই জায়গা থেকে খারাপ লাগার জায়গা নেই। একটা বিষয় আপনাদেরকে জানাবো যে ইলেকশনের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর দেবাংশু কিন্তু টোটাল হাওয়া হয়ে গিয়েছিল, কোথাও দেখা যাচ্ছিল না দেবাংশুকে।
কোথায় ছিলেন দেবাংশু? কানাঘুষো শুনতে পাওয়া যাচ্ছে দেবাংশু কোথায় সাউথের দিকে কোথায় ঘুরতে গিয়েছিলেন, কিন্তু কোনো ছবি সোশ্যাল মিডিয়াতে নেই। কেন দেবাংশু? সোশ্যাল মিডিয়াতে সমস্ত ব্যক্তিগত ছবি শেয়ার করার তো কোনো অর্থ হয় না সবসময় দাঁড়িয়ে। আমি ঘুরতে সাউথের দিকে নয়, উত্তরের দিকে গেছিলাম, রাজস্থানের দিকে একটু ঘুরতে গিয়েছিলাম। এবং আমি কয়েকটা দিন সত্যি নিজেকে একটু সরিয়ে রাখছিলাম, কারণ আমি একটু পর্যালোচনা করছিলাম নির্বাচনে এরকম ফলাফল আমারটায় কেন হলো, কোন জায়গা থেকে হলো, এবং নিজেকে একটু সময় দিচ্ছিলাম। একটা প্রশ্ন, যে হাওড়া বালির ছেলে দেবাংশু, আমরা তাই জানি, তাই তো? বালিতেই এখনো পর্যন্ত থাকেন দেবাংশু, কিন্তু সেখান থেকে পূর্ব মেদিনীপুরের মতো একটা জায়গায় নিয়ে যাওয়া যেটা অধিকারী গড় হিসেবে স্বীকৃত, আমরা দেখেছি রাজনীতির রং বদলেছে অধিকারী পরিবারের হাত ধরে, বিশেষত পূর্ব মেদিনীপুরের তমলুক কাঠিতে আমরা সেটাই দেখেছি। সেই রকম একটা কঠিন জায়গায় দেবাংশুকে ফেলে দেওয়ার কারণটা কি? যে কোনো দল একটা নতুন প্রজন্মের ছেলেকে যখন প্রার্থী করছে, স্বাভাবিকভাবেই তার হাতে নিশ্চয়ই লাড্ডু তুলে দেওয়া হবে না, তাকে একটা কঠিন লড়াইয়ের জায়গায় দেওয়া হবে। দল যে আমাকে মনে করেছে যে ওরকম একটা কঠিন আসন থেকে পারলে দেবাংশুই পারবে সিটটাকে অন্তত ফাইটের জায়গায় নিয়ে যেতে, আমি এর জন্যই দলের কাছে কৃতজ্ঞ। যে দল একটা 28 বছরের ছেলে, এমন একটা ছেলে যার রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যার বাবা, কাকা, মামা, মাসি, কাকি, পিসি কেউ কোনো দিকে রাজনীতির সঙ্গে জড়িত নয়, সেরকম একটা ছেলেকে শুধুমাত্র তার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি থেকে তুলে এনে মুখপাত্র করা, যুবর সাধারণ সম্পাদক করা, আইটির প্রেসিডেন্ট করা, এবং তার পরবর্তীকালে একটা দলের ক্যান্ডিডেট করা লোকসভার মতো ইলেকশনে, যেটা ক্লাব ইলেকশনও পর্যন্ত আজ অব্দি লড়েনি, এটা তৃণমূল কংগ্রেস বলেই সম্ভবপর হয়েছে। আমি যদি আজকে বিজেপি বা অন্য কোনো দল করতাম, আমার ট্যাকে যদি কম করে 10-20 কোটি টাকা না থাকতো, এত বড় ইলেকশনে টিকিট পাওয়ার স্বপ্নেও দেখা উচিত ছিল না। তৃণমূল কংগ্রেস বলেই এটা সম্ভবপর হয়েছে, এবং আমি দলের প্রতি এই কারণে কৃতজ্ঞ। আমি এটা মনে করি না যে দল আমাকে কঠিন জায়গায় ফেলে দিয়েছে, কারণ আমি এটা ভেবে কৃতজ্ঞ যে দল এটা মনে করেছিল যে এই আসনটা পারলে দেবাংশুই বার করতে পারবে, এটা ভেবে আমি দলের প্রতি আরো কৃতজ্ঞ। কিন্তু দলে দেবাংশুর বিরোধী গোষ্ঠীও রয়েছে, কিন্তু আমি কতগুলো নাম বলবো, যেমন রাজন্যা, তৃণাঙ্কুর, এরকম বেশ কিছু নাম রয়েছে বিরোধী গোষ্ঠী, যে পরিচিত এরকম যে সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসে যে দেবাংশুর বিরোধী, দলের মধ্যেই দেবাংশুর বিরোধী গোষ্ঠী, তারাও কি কোথাও কলকাঠিটা নেড়েছে? আমি আপনাদের নিশ্চিতভাবে বলছি, বিশ্বাস করুন, তৃণাঙ্কুর ভট্টাচার্য আমাদের ছাত্র সভাপতি, তার সাথে আমার অসাধারণ ভালো সম্পর্ক। রাজন্যা আমাদের বোনের মতো, নতুন উঠেছে, তার বক্তব্য মানুষ পছন্দ করছে, খুব ভালো সম্পর্ক। বিরোধী আমার সাথে দলে কারোর সঙ্গে একজন মানুষেরই যার সাথে আমার খারাপ সম্পর্ক দলের মধ্যে, বিশ্বাস করুন। এবং আমি আপনাকে বলছি, আমাদের ইলেকশনে, তমলুকের ইলেকশনে, যে তৃণমূল ছাত্র পরিষদ যার সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, সেই তৃণমূল ছাত্র পরিষদও প্রচুর পরিশ্রম করেছে, এবং সেটা তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশেই করেছে। ফলে এটা সম্পূর্ণ ভুয়ো কথা, সম্পূর্ণ ভুয়ো খবর। আমি আবার বলছি, আপনারা যে সূত্র থেকে খবর পেয়েছেন, সেই সূত্র কোথাও গিয়ে ড্যামেজ সূত্র, সেই সূত্রকে রিপেয়ার করার প্রয়োজন আছে, আমি এটা নিশ্চিত করে বলতে পারি। তাহলে এইরকম খবরটা এলো কেন যে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় চলে গেলেন দেবাংশু? না সত্যি তো, আমি এতদিন ধরে যোগাযোগ নেই, তাহলে কি দল ছাড়তে চলেছেন দেবাংশু? এইরকম কানাঘুষো খবরগুলো কেন উঠে আসছে? বাবারে বাবা, দল, প্রথম কথা হচ্ছে দল ছাড়ার মতো আমি খুব ক্ষুদ্র প্রাণী, আমার মতো ক্ষুদ্র প্রাণী দল ছাড়লো কি দলে থাকলো তাতে দলের কিচ্ছু যায় আসে না। অনেক বড় বড় নেতা, শুভেন্দু অধিকারীর মতো নেতা চলে যাওয়ার পর আমরা 215টা আসন নিয়ে জিতেছি। বলে আমি তো অত্যন্ত ক্ষুদ্র প্রাণী, মানে দল যদি একটা পাহাড় হয়, সেই পাহাড়ের একটা বালির টুকরো হচ্ছি আমি, সেই পাহাড়ের একটা পাথরের টুকরো হচ্ছি আমি। ফলে একটা পাথর খসে পড়ে গেল কিনা তাতে হিমালয়ের কিছু যায় আসে না। তৃণমূল কংগ্রেস বর্তমানে হিমালয়। ফলে দেবাংশু দল ছাড়বে কি দলে থাকবে এটা কোনো বিষয়ই হতে পারে না আলোচনার, কারণ এটাতে দলেরও কিছু যায় আসে না। ক্ষতি হলে যে ছাড়ছে তার ক্ষতি। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক দেবাংশুর, এটা আমরা সবাই জানি, এবং এটা দেবাংশু বিভিন্ন সময় বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব পছন্দ করেন, কারণ দলের একজন তরুণ নেতা। কিন্তু দেবাংশুর কিছু কথা সামনে এসেছে, যে তিনি বলেছেন হারের পর যে দুনয়কয়ে পা দিয়ে চলছেন দলের কিছু নেতা। তারা কারা? না কিছু নেতা বলতে দেখুন, সব দলেই তো কিছু বিশ্বাসঘাতক থাকে। আমার দলেও আছে, বিজেপিতেও আছে, সিপিএমও আছে, কংগ্রেসেও আছে, যারা হয়তো শেষ মুহূর্তে বিক্রি হয়ে যান। তো আমার যেটা ফিল হয়েছে সেটা হচ্ছে, তমলুকে আমরা যে লড়াই করেছি সেখানে অঞ্চল স্তরে বা ব্লক স্তরে এমন কিছু নেতৃত্ব আছে খুব ক্ষুদ্র স্তরে, যারা হয়তো কোথাও গিয়ে পারচেসড হয়ে গিয়ে থাকতে পারেন শেষ মুহূর্তে। সেই সন্দেহটা আমার হয়েছে, এবং সেই সন্দেহ নিয়ে আমি সেটা প্রকাশ্যে বলেছি, এবং দলকে যা রিপোর্ট দেওয়ার আমি আমার মতো করে দলকে সেটা জানিয়েছি, সংগঠনে যেখানে জানানোর আমি জানিয়েছি। এটা সব দলে থাকে, এটা খুব ন্যাচারাল ব্যাপার। এবং সেরকম কিছু মানুষ দু নৌকায় পা দিয়ে চলেন, যারা 21-এ অনেকে ছিলেন, যারা মনে করেছিলেন বিজেপি ক্ষমতায় আসবে, দু নৌকায় পা দিয়ে চলেছেন। তারপর তৃণমূল পুনরায় ক্ষমতায় আসার পর তারা হয়তো পুরোপুরি তৃণমূল হয়ে গিয়েছেন, বা যদি বিজেপি এসে যেত তারা পুরোপুরি বিজেপি হয়ে যেতেন। এটা তো সব দলে থাকে, এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার। যেমন দিলীপ ঘোষও কদিন আগে বলেছে, এই ব্যাপার নিয়ে বলেছে যে কাঠি করার লোক, সেই কাঠি করার লোক আমাদের দলে নেই। কিন্তু আমাদের দলে এরকম ব্লক স্তরে বা স্তরে পূর্ব মেদিনীপুর জেলাতে হয়তো 1-2 জন এরকম নেতৃত্বস্থানীয় থাকলেও থাকতে পারেন, যারা দু নৌকায় পা দিয়ে চলছিলেন বা শুভেন্দু অধিকারীর দ্বারা পারচেসড হয়ে গিয়েছিলেন।
যেমন বিজেপির কিছু নেতা রয়েছেন বহু জেলাতে যারা আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেন, আমি আপনাকে গ্যারেন্টি নিয়ে বলছি, বহু জেলাতে বিজেপির কিছু নেতৃত্ব রয়েছেন যাদের সাথে আমাদের যোগাযোগ আছে, তারা আমাদের জিজ্ঞাসা না করে কোনো কাজ করেন না। তো সেরকমই সব দলে সেরকম কিছু মানুষ থাকে, তো যদি বিজেপিতে থাকতে পারে, সিপিএমে থাকতে পারে, কংগ্রেসে থাকতে পারে, আমার দলে থাকবে না। কিন্তু কিছু কিছু পোস্ট আপনার দেখেছি এবং সেখানে আপনি বলেছেন যে দিলীপ ঘোষ হেরে যাওয়াতে আপনি অত্যন্ত ব্যথিত এবং দিলীপ ঘোষ হেরে গেছে, আপনার সেটা খুব খারাপ লেগেছে। এবং আরও কিছু কিছু খবর উঠে এসেছে যে দেবাংশু নাকি পারচেজ হয়ে গিয়েছিলেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে নাকি কোথাও একটু কানাঘুষো কথা হয়েছে এবং সেই কারণে নাকি সিট ছেড়ে দিয়েছেন। সত্যি কি তাই? কোথাও কি একটু অভিমান হয় এই কথাগুলো শোনার পর? হ্যাঁ, অবশ্যই। এগুলো যদি কেউ বলে থাকেন, আমি জানি না কারা বলেছেন এটা, এরকম কথা যদি কেউ বলে থাকেন খারাপ তো লাগবেই স্বাভাবিকভাবে। আমি দিলীপ ঘোষের কথাটা শুধু বলি, সত্যি আমি খুব ব্যথিত হয়েছি। দিলীপ দাকে তার নিজের আসন ছেড়ে অন্য জায়গাতে দিয়েছে এবং বিজেপি এটা বুঝেই দিয়েছে যে দিলীপ ঘোষ 1 লাখের ওপর ভোটে হারবেন। মেদিনীপুরে দিলেও যে তিনি জিততেন তা হয়তো নয়, কিন্তু অন্তত এই পরিমাণ এম্বারেসমেন্ট তার হতো না। এবং শুভেন্দু অধিকারীর কলকাঠিতেই তার এই এম্বারেসমেন্টের মুখোমুখি তাকে পড়তে হয়েছে। ব্যক্তিগতভাবে বিজেপির মধ্যে দিলীপ ঘোষ লোকটাকে আমি খুব পছন্দ করি, খুব মিষ্টি লোক, বেশ খুব সুইট একজন ব্যক্তি। এবং বিজেপিতে আমি মনে করি বিজেপি যেইটুকু যা সাফল্য বাংলার মাটিতে, সেই হাইয়েস্ট পিকে তার হাত ধরেই বিজেপি গিয়েছিল। কিন্তু সত্যি কি শুভেন্দু অধিকারীর সঙ্গে কোনো কথা হয়েছিল? কার? আপনার? আমার সাথে কানাঘুষো শুনতে পাওয়া যায়। আমার সাথে শুভেন্দু অধিকারীর শেষ কথা যেদিন উনি বিজেপিতে যোগ দিলেন, সেদিনকে আমি ওনাকে মেসেজ করেছিলাম, দাদা খুব খারাপ লাগছে, এই ভাইয়ের থেকে হয়তো আর কোনো দিন মেসেজ আসবে না। আমি আপনাদের সেই মেসেজের চ্যাট খুলে দেখিয়ে দিতে পারি, দর্শককেও দেখিয়ে দিতে পারি যদি বলেন। তখন উনি আমাকে বলেছিলেন সেম টু মাই ব্রাদার। এইটুকুই আমাদের শেষ কথা যেদিনকে উনি বিজেপিতে যোগ দিলেন, ঠিক সেই দিনকে। তো আমি না বিশ্বাসঘাতক, আর না আমি বিশ্বাসঘাতকদের প্রশ্রয় দিই, না আমি বিশ্বাসঘাতকদের পছন্দ করি। এই বিশ্বাসঘাতকদের বিরুদ্ধেই কিন্তু আমার স্লোগানের সবচেয়ে প্রিয় স্তবকটা ছিল যে তৃণমূলের ভাঙিয়ে নেতা নয়কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে বন্ধু সেদিন খেলা হবে। অর্থাৎ মাথার পেছনে দিদির ছবি না থাকলে প্রত্যেকের দাম 0। আমি একটা প্রশ্ন করতে চাই। সিভিল ইঞ্জিনিয়ার দেবাংশু ভট্টাচার্য বর্তমান যুব সমাজের আইকন, তার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা একান্তই বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে। দেবাংশু, চপ কি একটা শিল্প? দেবাংশু ভট্টাচার্য কি মনে করে, চপ শিল্পটা কি একটা শিল্প? আপনি দেখুন, যে কোনো কিছু সৃষ্টি করাই হচ্ছে আর্ট। শিল্প মানে হচ্ছে সৃষ্টি। তো চপটা যিনি বানাচ্ছেন তিনি তো সৃষ্টি করছেন, তাহলে ওটা কেন আর্ট নয়? আপনি যদি খাওয়ার প্লেটটার উপরে একটা দামি রেস্টুরেন্টে গিয়ে দেখেন সুন্দর করে শসা, বিট, গাজর সাজিয়ে দিয়ে একটা গার্নিশ করে আপনাকে দিয়েছে, আপনি তাকে দেখে বললেন বা খুব সুন্দর আর্টিস্ট, তো খাওয়াটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সেটা দেখে সেই খাবার দ্রব্যটাকে দেখে আপনি সেই শেফকে আর্টিস্ট বলতে রাজি আছেন। কিন্তু যিনি পাড়ায় একটা ঝুপড়ি বেঁধে চপ ভাজছেন, সেই চপটা খেয়ে আপনার যখন তৃপ্তি হচ্ছে, সেটাকে কেন আপনি বলবেন না শিল্প? শিল্প অবশ্যই তার পেটের খাবার রোজগার হচ্ছে, ফলে এটা একটা পেশাও, একটা আর্টও। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই বলেননি যে যিনি পিএইচডি করে বসে আছেন তিনি চপ ভাজুন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কথাই বলেছেন যারা শিক্ষাগত যোগ্যতা সেভাবে অর্জন করতে পারেননি, কিন্তু স্বাভাবিকভাবে তাদের কাজেরও যোগাযোগ হচ্ছে না, তারা সেটুকু করতে পারেন, তারা ঝালমুড়ি বিক্রি করতে পারেন, অসুবিধার তো কিছু নেই। যিনি শিক্ষাগত যোগ্যতা লাভ করেননি, কোনো স্কিল ট্রেনিং নেননি, নিজের স্কিল হননি, তার কাছে আর অপশানটাই বাকি থাকে। সাদা কালো ব্যাখ্যা, সাদা কালো স্বীকারোক্তি। আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।